আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যারা 2021 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট 7 নম্বর অর্থাৎ সপ্তম অ্যাসাইনমেন্টের কিছু টপিকস নিয়ে আমি আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু উপকারে আসবে এবং ওই বিষয়গুলি সম্পর্কে তোমরা ভালোভাবেই ধারণা লাভ করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। তো প্রথম আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনের প্রকারভেদ, অর্থাৎ সমযোজী বন্ধনগুলো কত ধরনের হতে পারে, এটি হচ্ছে একটা প্রথম টপিকস। তো অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনগুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, অর্থাৎ দুই প্রকার। তাহলে সমযোজী বন্ধন যে দুই প্রকার হয়, সেই দুই প্রকার বন্ধনের মধ্যে এক নম্বরটা হলো সিগমা বন্ধন, আর দুই নম্বর যে টপিকসটা প্রকারভেদটা আসবে সেটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন আমরা কাকে বলবো? তো আমরা যেটা যথারীতি জানি যে সিগমা বন্ধন আর পাই বন্ধন হচ্ছে যারা যে অরবিটালগুলো, এই বন্ধনগুলো আসলে অরবিটালের মধ্যে গঠন হয়ে থাকে। যে অরবিটালগুলো সিগমা প্রতিসম তারা সিগমা বন্ধন গঠন করে, আর যারা পাই প্রতিসম তারা পাই বন্ধন গঠন করে। তো সিগমা প্রতিসম আর পাই প্রতিসম এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি যদি বলি যে প্রতিসমতা হচ্ছে অর্থাৎ একই রূপ ফিরে আসাটাকে বলা হচ্ছে প্রতিসমতা। একই ধরনের গঠন বা একই ধরনের আকৃতি ফিরে আসাটাই হচ্ছে প্রতিসমতা। যেমন আমরা যদি এই জিনিসটাকে চিন্তা করি, হ্যাঁ, এইটা কিন্তু দেখতে একই রকম দেখাচ্ছে। এই জিনিসটাকে যদি আমি এরকম অবস্থায় ফিরে আনতে চাই, তাহলে দেখো আমি 90 ডিগ্রি ঘুরে গেছি। তো 90 ডিগ্রি ঘূর্ণনের ফলে কিন্তু আগের এই যে অবস্থা ছিল এই অবস্থা কিন্তু ফিরে আসেনি। তো আবারও যদি 90 ডিগ্রি ঘুরে ফেলি তাহলে আগের মতো অবস্থা ফিরে এসেছে। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটার কিন্তু প্রতিসমতা 180 ডিগ্রি ঘোরানোর পরে পাওয়া যায়, অর্থাৎ একই রকম গঠন 180 ডিগ্রির পরে পাওয়া যাচ্ছে। সুতরাং এটার প্রতিসমতা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 মানে পাই। যারা 180 ডিগ্রি প্রতিসম তাদেরকে আমরা পাই প্রতিসম বলবো। এবং ওরা যদি দুইজনেই যদি 180 ডিগ্রি প্রতিসম হয় আর ওরা দুইজনে যদি বন্ধন গঠন করতে আসে দুইটা অরবিটাল, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে? পাই বন্ধন গঠন হবে, কারণ 180 মানে পাই প্রতিসম। আবার তো পাই প্রতিসম হচ্ছে কোনগুলো? এইগুলো হচ্ছে পি অরবিটাল যেগুলো থাকে সেগুলো মোটামুটি পাই প্রতিসমতা দেখাতে পারে। আবার যদি আমরা বলি যে এই ধরনের এই জিনিসটা গোল এস অরবিটালগুলোর কথা চিন্তা করতেছি, এস অরবিটালটা যদি এরকম হয় তাহলে এটা ঘুরালেও যা না ঘুরালেও তা, অর্থাৎ সবসময় সে প্রতিসমতা বজায় রাখে। এই ধরনের প্রতিসমতাটাকে বলা হচ্ছে শূন্য প্রতিসমতা, অর্থাৎ এর ঘূর্ণনের সাথে প্রতিসমতার কোনো সম্পর্ক নাই, শূন্য প্রতিসম। তাহলে যাদের এরকম শূন্য প্রতিসমতা আছে তাদের প্রতিসমতাটাকে বলা হচ্ছে সিগমা প্রতিসমতা। তাহলে যারা এই ধরনের প্রতিসমতা দেখাবে তারা সিগমা বন্ধন গঠন করবে। যেমন এস অরবিটাল এগুলো কিন্তু সিগমা প্রতিসমতা দেখাতে পারে, পি অরবিটালও সিগমা প্রতিসমতা দেখাতে পারে। এখন প্রশ্ন হলো যে পি অরবিটাল পাই প্রতিসম দেখাচ্ছে, সিগমা প্রতিসম দেখাচ্ছে, তাহলে কেন এটা দেখাচ্ছে? যদি আমরা এই পুরোটাই একই ডিজাইন ধরে নেই, কালো রং নেই মনে করি, তাহলে এইটা যদি এইভাবে রাখি তাহলে কিন্তু এটা এইভাবে ঘুরালাম 90 ডিগ্রি প্রতিসমতা ফিরে আসলো না, 180 ঘুরালাম প্রতিসমতা ফিরে আসলো। তো এটা যদি পি ওয়াই হয় আর আমি যদি এক্স অক্ষ থেকে দেখি এই জিনিসটাকে, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি আমি দেখি তাহলে এটার কিন্তু পাই প্রতিসমতা আছে। তাহলে এক্স অক্ষ বরাবর অন্য অরবিটালগুলো পি ওয়াই পি জেড এদের কিন্তু পাই প্রতিসমতা থাকে। তাহলে এক্স অক্ষ বরাবর যখন আসবে দুইটা অরবিটাল, এই যে দুইটা অরবিটাল এক্স অক্ষ বরাবর আসলে কিন্তু এরা এই যে পাশাপাশি অতিক্রমণ হবে, অর্থাৎ এরা পাই প্রতিসমতা দেখাবে এবং পাই বন্ধন গঠন করবে। আবার যদি আমি মনে করি এই যে এটা হচ্ছে পি এক্স, আমি এটাকে এইভাবে দেখছি না, আমি দেখতেছি এই পাশ থেকে এক্স অক্ষ বরাবরই আমি পি এক্স অরবিটালকে দেখতেছি, তাহলে আমি তো এর এই গোল চিহ্নটা দেখব পি অরবিটালের। তো ওই অক্ষ বরাবর যখন পি অরবিটালগুলোকে আমরা দেখব তখন কিন্তু এটার প্রতিসমতা 0, অর্থাৎ সিগমা প্রতিসম। তখন যদি ওই অক্ষ বরাবর আরেকটা যদি আসে, এই যে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর আসতেছে দুইটাই, তাহলে এদের কিন্তু প্রতিসমতা যেটা আছে সেটা কিন্তু 0 ডিগ্রি, অর্থাৎ সিগমা প্রতিসম। তাহলে এরা সিগমা বন্ধন গঠন করবে। এই সিগমা বন্ধন গঠনের সময় এদের কিন্তু মুখামুখি সামনাসামনি অতিক্রমণ হবে, তাই এটা সিগমা বন্ধন হবে।
তো আমরা সিগমা বন্ধন আর পাই বন্ধন কাকে বলে এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে সিগমা বন্ধন আমরা কাকে বলবো? যে ধরনের অরবিটাল অতিক্রমণের সময় সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ ঘটে। তাহলে যে ধরনের সমযোজী বন্ধন গঠনের সময় দুটি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ ঘটে বন্ধনটি গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধনের সামনাসামনি অতিক্রমণ হবে, অর্থাৎ এই ধরনের হবে। তো সিগমা বন্ধন কারা গঠন করে? এরা এস এস অরবিটাল, হ্যাঁ এস আর এস অরবিটাল সিগমা বন্ধন গঠন করতে পারবে। তাহলে এস এস সিগমা বন্ধন যদি আমরা বলি, তাহলে এই একটা এস অরবিটাল আর একটা যদি এস অরবিটাল আসে, এটা তো আলুর মতো গোল, এটা যখন আসবে তখন কিন্তু এই এস আর এস অরবিটালগুলোর কিন্তু কোনো দিক বিন্যাস নেই, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম কোনো অক্ষ টক্ষ কিছুই এদের নেই। এটা যে কোনো অক্ষ বরাবর আসুক না কেন, এরা সব সময় ওই একই টাইপের গোল আলু, যে দিক দিয়ে আসুক না কেন ধাক্কা খেলে যে কোনো এক পাশ দিয়ে ধাক্কা খাবেই। তাহলে এরা যখন ধাক্কা খাবে, আসলে অরবিটালগুলো হচ্ছে কি, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেই জায়গাটাকে তো অরবিটাল বলা হয়। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন মেঘের একটা ঘনত্ব বিশিষ্ট জায়গা। যেমন সিগারেটের ধোঁয়া যদি বের করে দেওয়া হয়, ধোঁয়ার জায়গাটা বাতাসের চেয়ে ধোঁয়ার জায়গাটা ঘন বেশি দেখা যায়, কুয়াশার জায়গাগুলো বেশি ঘন দেখা যায়। এরকম ঘন জায়গাগুলোই হচ্ছে ইলেকট্রন মেঘের জায়গা, এগুলোই হচ্ছে অরবিটাল। আসলে এরকম বান্ডারি আলুর মতো, জাম্বুরার মতো এই টাইপের কোনো কিছু এই জিনিসটা না। এটা যখন আসবে তখন এ আর এ ধাক্কা খাবে, ধাক্কা খেলে এদের মধ্যে যখন ধাক্কা খাবে তখন এই মেঘগুলো এসে মাঝখানে জড়ো হয়ে যাবে। এই মাঝখানে যখন জড়ো হয়ে যাবে তখন কিন্তু এই টাইপের অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ এই জায়গাটাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে এই পাশে একটা পরমাণু, এই পাশে একটা পরমাণু, মাঝখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি আছে। তাহলে এই যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকার কারণে ওভারল্যাপ, মানে ধোঁয়া দুইটা বা ইলেকট্রন মেঘ দুইটা একখানে মিলিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ওভারল্যাপ বা অধিক্রমণ। এটাই হলো এক প্রকার সিগমা বন্ধন, এস এস সিগমা বন্ধন। অনুরূপভাবে আমরা বলতে পারি একটা এস আর একটা পি এর মধ্যে সিগমা বন্ধন হতে পারে, এস পি, পি এক্স, পি ওয়াই, পি জেড, যে কোনো একটা হতে পারে এস পি সিগমা বন্ধন। তো এখন পি অরবিটালগুলো যদি পি এক্স হয়, তাহলে এক্স অক্ষ বরাবরই কিন্তু আসতে হবে, কারণ পি অরবিটালগুলো এক্স অক্ষ বরাবরই কিন্তু সে সিগমা প্রতিসমতা দেখায়। তো এই যে একটা আমি পি অরবিটাল দেখাচ্ছি, ধরে নিলাম যে এটা এক্স অক্ষ বরাবর আছে। এই পাশে একটা এস অরবিটাল, এটা কিন্তু আসতেছে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর এটা সিগমা প্রতিসম, আর এটাও আসতেছে। তাহলে এর আর এর মুখে ধাক্কা খাবে, হ্যাঁ মুখোমুখি অতিক্রমণ হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে এইভাবে দেখাতে পারি, প্রথমে এসে সংস্পর্শ হলো, তারপর যখন ধাক্কা খাবে তখন ইলেকট্রন, এই দিকের ইলেকট্রন মেঘগুলো এখানে এসে জমা হবে। তো এইখানে যে এই জায়গাটাতে এস আর এইটা হলো পি এক্স আর এস সিগমা বন্ধন। তো এই জায়গাটাতে সব ইলেকট্রন মেঘগুলো চলে আসলো, এই পাশেরটাও কিন্তু ইলেকট্রন মেঘগুলো ওই পাশে জমা হয়েছে, সামান্য একটু তার বৈশিষ্ট্য বহন করেছে, আর এটা এসে জমা হওয়ার কারণে এটা সাইজ বড় হয়ে গেছে। তাহলে এটা একটা সিগমা বন্ধন হতে পারে। আবার আমরা এই ধরনের কিন্তু সিগমা বন্ধন দেখাতে পারি, একটা পি আর একটা পি সিগমা বন্ধন দেখাতে পারি, পি আর পি সিগমা বন্ধন। তবে পি অরবিটালগুলো একই ধরনের হতে হবে, পি এক্স পি এক্স, পি এক্স পি এক্স, পি ওয়াই পি ওয়াই, পি জেড পি জেড, এরকম হতে হবে। তো যদি আমরা এক্স অক্ষ বরাবর একটা পি অরবিটাল দিচ্ছি, এটা এক্স অক্ষ বরাবর, আর একটা পি অরবিটাল আমরা এটাকেও কিন্তু এক্স অক্ষ বরাবর দিচ্ছি, তাহলে এটা একটা পি এক্স, এটা একটা পি এক্স। যখন এরা কাছাকাছি আসবে তখন এদের মধ্যে কিন্তু দেখা সাক্ষাৎ হবে এইভাবে, এবং যখন দেখা সাক্ষাৎ হয়ে যাবে তখন কিন্তু মেঘগুলো মাঝখানে এসে জমা হবে, অর্থাৎ পুরো ইলেকট্রন মেঘটা মাঝখানে আসবে, আর প্রান্তীয় যে লোবগুলো রয়েছে, অর্থাৎ এই পাশেরগুলো সব মাঝখানে এসে জমা হবে। এটা পি এক্স আর পি এক্স সিগমা বন্ধন। তাহলে মোট আমরা সিগমা বন্ধন তিন ধরনের। অনুরূপভাবে আমরা জেড ডি অরবিটালগুলো দেখাতে পারি। ডি এর মধ্যে সিগমা বন্ধন মূলত গঠন করে ডি জেড স্কোয়ার অরবিটালটি সিগমা বন্ধন গঠন করতে পারে, কারণ ওইটা একটাই অরবিটাল থাকে এবং ওইটার সিগমা প্রতিসমতা রয়েছে। পাই বন্ধনগুলো বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আগেই বলছিলাম যে পাই বন্ধন, পাই প্রতিসমতা যাদের আছে তাদের মধ্যেই পাই বন্ধন গঠিত হয়। তো পাই বন্ধন কারা গঠন করবে? যদি আমি বলছিলাম যে অক্ষের অরবিটাল পি এক্স এক্স অক্ষ বরাবর থাকে, পি এক্সটা কিন্তু ওই অক্ষ বরাবর সিগমা প্রতিসম, অন্য অক্ষে গেলেই তারা সিগমা
পাই প্রতিসমতা দেখাবে। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর এই যে পি ওয়াইকে চিন্তা করি, এক্স অক্ষ বরাবর, অনুরূপভাবে আমরা আর একটা পি ওয়াই অরবিটালের কথা চিন্তা করি, পি ওয়াই এক্স অক্ষ বরাবর। যখন এরা কাছাকাছি আসবে তখন কিন্তু এই যে এক্স অক্ষ বরাবর এরা দুইটা অরবিটাল যখন কাছে চলে আসলো, তখন এদের কিন্তু দুই প্রান্তে ঘেঁষে গেল। এই যে এই প্রান্তের মেঘ আর এই প্রান্তের মেঘ পরস্পরের মধ্যে সংস্পর্শে আসলে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে এই দিকেরগুলো এই জায়গায় জড়ো হবে, এই দিকেরগুলো এই জায়গায় জড়ো হবে। তো এইখানে যখন জড়ো হয়ে যাচ্ছে তখন কিন্তু এইখানে ইলেকট্রন মেঘ আর এইখানে ইলেকট্রন মেঘ তৈরি হচ্ছে, মেঘগুলো জড়ো হয়ে গেল। তাহলে এই যে উপরে আর নিচে মিলেই কিন্তু একটা বন্ধন, অর্থাৎ দুই পাশ থেকে বন্ধন, কলমের যে শীষটা থাকে তার চতুর্দিক দিয়ে তার কাভারটা থাকে, অনুরূপভাবে এই কাভারটা সিগমা বন্ধন মাঝখানে একটা থাকবে, তার চতুর্দিক দিয়ে থাকবে। তাহলে এইটাই হলো পি ওয়াই আর পি ওয়াই পাই বন্ধন। তো আমরা এইভাবে পাই বন্ধনগুলো দেখাতে পারি। অনুরূপভাবে আমরা ডি এক্স ওয়াই পাই বন্ধনও দেখাতে পারি, পি জেডও আমরা দেখাতে পারি। যদি আমরা মনে করি পি জেড আমি দেখাবো, তাহলে এটা এক্স অক্ষ বরাবর, এই যে পি জেড অক্ষ বরাবর আছে এরকম দুইটা অরবিটাল, এদের মধ্যে অতিক্রমণ হবে, হলে কিন্তু এই মাথায় এই মাথায় এই মাথায় এই মাথায় লেগে যাবে। তাহলে এরকম একটু বাঁকানো হবে। ডি এক্স ওয়াই যদি হয় তাহলে আমরা এক্স আর ওয়াই অক্ষ রয়েছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স ওয়াই অরবিটাল যেটা রয়েছে সেটা কিন্তু এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি দিয়ে বিস্তৃত, তাহলে এটা এক্স ওয়াই। অনুরূপভাবে আমরা আরও একটা দেখাবো ডি এক্স ওয়াই। তো এইটা যখন কাছাকাছি আসবে তখন এই জায়গা আর এই জায়গায় কিন্তু সংস্পর্শ হবে। সংস্পর্শটা যখন হবে অর্থাৎ এই যে এই দুই প্রান্ত সংস্পর্শে আসলে এগুলো যখন আসবে তখন ইলেকট্রন মেঘগুলো এসে ঠিক এই জায়গায় জমা হবে। তো যখন ইলেকট্রন মেঘগুলো এখানে এসে জমা হবে তখন কিন্তু এই জায়গাটায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে যাবে। আর এই পাশের যে দুইটা লোব ছিল এই দুইটা কিন্তু কী হয়ে যাবে, এই যে এই লোবগুলোর ইলেকট্রন মেঘ মাঝখানে চলে আসবে, এগুলো কিন্তু বিলুপ্তির পথে। তো এইটা ডি এক্স ওয়াই পাই বন্ধন। তো এইভাবে আমরা পাই বন্ধনগুলোকে দেখাতে পারি। তো সিগমা বন্ধন যেহেতু সামনাসামনি অধিক্রমণ হয়, তাহলে এই বন্ধনে অধিক্রমণ মাত্রা মানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি ওভারল্যাপ হয়ে যায়, যে কারণে এই বন্ধনটা বেশি মজবুত হয়। তাই সিগমা বন্ধন অনেক বেশি শক্তিশালী, আর শক্তিশালী বন্ধনগুলো সহজে ভাঙে না। তো যে বন্ধন ভাঙবে না সেটা বিক্রিয়া কম অংশগ্রহণ করবে, তাহলে এটার সক্রিয়তা কম, অর্থাৎ এটা বিক্রিয়ায় কম অংশগ্রহণ করার কারণে এটার সক্রিয়তা কম। তাহলে সিগমা বন্ধন শক্তিশালী কিন্তু সক্রিয়তা কম। পাই বন্ধন দুর্বল টাইপের বন্ধন, অর্থাৎ এই যে উপরে আর নিচে, অনেকের প্রশ্ন হতে পারে উপরেও একটা মেঘ জমা হয়েছে নিচেও একটা মেঘ জমা হয়েছে, কিন্তু মেঘের পরিমাণ কম, পাতলা মেঘ। কারণ এই একই পরিমাণ ইলেকট্রন মেঘ যদি দুই পাশে চলে যায় তাহলে মেঘের পরিমাণ কম হবে, ঘনত্ব কম হবে। তো এটা দুর্বল বন্ধন, এটা সহজেই ভেঙে যায় এবং সহজে ভেঙে যাওয়া মানে বিক্রিয়া অংশগ্রহণ করে। তাই সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনের সক্রিয়তা বেশি। আমরা যদি কোনো একটা অণুর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে সিগমা পাই বন্ধন রয়েছে এই ধরনের একটা অণু, তো এই ধরনের অণুগুলোর মধ্যে হচ্ছে ইথিন আর ইথাইন। তো তোমাদের প্রশ্নের মধ্যে বলা হচ্ছে ইথাইন অণুর গঠনটি বলছে, ইথাইন অণুর গঠন। তো ইথাইন অণুতে কিভাবে সিগমার পাই বন্ধন রয়েছে সেটা একটু ভাষা লিখতে হবে তোমাদের। তো আমাদের প্রথমে আসতে হবে ইথান অণুটা কিন্তু আমাদের হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা আমরা আগে থেকে জানি। তো এই কার্বন পরমাণুটা হচ্ছে sp সংকরিত, এই কার্বনটাও হচ্ছে sp সংকরিত। ইথান অণুর কার্বন পরমাণু sp সংকরিত। এখানে একটা সিগমা বন্ধন থাকে আর দুইটা পাই বন্ধন থাকে। তো পাই বন্ধনের জন্য অসংকরিত অরবিটাল অংশগ্রহণ করে। তাহলে দুইটা পাই বন্ধনের জন্য দুইটা যদি পি অরবিটাল অসংকরিত রাখতে হয় প্রতিটা পরমাণুতে, তাহলে সংকরণে অংশগ্রহণ করতে পারে একটা পি আর একটা এস, এই জন্য এটা sp সংকরিত অবস্থায় থাকে। তো sp সংকরিত অবস্থায় যখন থাকে তো আমরা এর কার্বনটার একটু ভিতরের কাহিনী দেখি। এটা হচ্ছে 1s2 2s 2p x1 2p y1 2p z0, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে সাধারণ অবস্থা, ভূমি অবস্থা বলা হচ্ছে। আর এটা যদি এক্সাইটেড স্টেটে আমরা নিয়ে আসি উত্তেজিত অবস্থায়, অর্থাৎ যৌগ গঠনের সময় কিন্তু পরমাণুগুলো অবশ্যই উত্তেজিত অবস্থা ধারণ করে। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন কিন্তু এখানে চলে যাবে, 1s2 2s1 2p x1 2p y1 2p z1।
তো এবার এসপি যখন সংকরণ হবে উত্তেজিত অবস্থায়, এইটা হচ্ছে হাইব্রিড অবস্থায়। তো কি হাইব্রিড? এসপি হাইব্রিডাইজেশন অবস্থায় যখন আসবে তখন আমরা কিন্তু বলতে পারি যে এই পরমাণুটার উত্তেজিত অবস্থায় স্টার চিহ্ন দেয় 1s2 2sp আর 2sp, দুইটা অরবিটাল তৈরি হচ্ছে, দুইটা মিলিত হয় দুইটা। তো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন রয়েছে, 2py1 আর 2pz1, অর্থাৎ এরা অংশগ্রহণ করেনি সংকরণে। তো এবার আমরা ওই কার্বন দুইটাকে আমরা দেখার চেষ্টা করব, অর্থাৎ এই কার্বন আর এই কার্বন পরমাণুটা আমি যদি এখানে লিখি তাহলে কার্বনের কিন্তু যোজনীয় স্তরটা আমরা যদি চিন্তা করি তাহলে এর যোজনীয় স্তরের মধ্যে সংকরিত অরবিটাল দুইটা আছে, এবং দুইটা সংকরিত অরবিটাল থাকলে এদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ এড়ানোর জন্য এরা কিন্তু সরলরেখা বরাবর বিন্যস্ত থাকবে। তাহলে এরা এই পাশে একটা সংকরিত অরবিটাল, এই পাশে একটা সংকরিত অরবিটাল, এগুলো হলো এসপি। তো এই অরবিটালগুলোতে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে, আগের থেকেই এই একটা করে ইলেকট্রন রয়েছে। অসংকরিত অরবিটালগুলো কিন্তু উভয় পাশে রয়েছে, এগুলো একটু আমি দেখানোর সুবিধার্থে লম্বা করে দেখাচ্ছি। এখানেও কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। আবার এইখানে কিন্তু এটা হচ্ছে পিওয়াই আর এটা হলো পিজেড, যে অক্ষ বরাবর আছে, এখানেও একটা ইলেকট্রন রয়েছে। অনুরূপভাবে আরেকটা কার্বন, তারও কিন্তু একই কাহিনী, সেই কার্বনটার ক্ষেত্রেও কিন্তু আমরা সংকরিত অরবিটাল পাবো দুইটা। তো আমাদেরকে একটু মিলিয়ে দিতে হবে। এর যে সংকরিত এসপি সংকরিত যে অরবিটাল ছিল, সেই সংকরিত অরবিটালের ইলেকট্রন একটা ছিল, এখানেও কিন্তু একটা ইলেকট্রন রয়েছে, আর এরও কিন্তু পিওয়াই রয়েছে, আর একটা হলো পিজেড। তো আমরা এটা যখন দেখাবো যে দুইটা অণু আগে ওদের ইলেকট্রন স্পিনগুলো যেদিকে থাক না কেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই বন্ধন গঠন করতে আসবে তখন এই সমযোজী বন্ধন মতবাদে বলা হচ্ছে, যোজনী বন্ধন মতবাদে বলা হচ্ছে যে এইখানে কিন্তু যখনই বন্ধন গঠন করবে তখন এই ইলেকট্রনটা যদি এদিকেও মুখ করে থাকে, এদিকে মুখ করে, তাহলে একই স্পিন হচ্ছে। বন্ধন গঠনেই যখনই শুরু হবে তখনই এদের মুখগুলো উল্টে যাবে, অর্থাৎ বিপরীত স্পিনমুখী হবে। এইবার যদি এইখানে একটা বন্ধন রয়েছে, এটা তো সিগমা বন্ধন হলো, এরকম যে দুইটা আছে, এটা ধরলাম পি ওয়াই, এটা পি ওয়াই, এই যে এদের মধ্যে কিন্তু কাছে যখন আসবে তখন এরা পাশাপাশি অতিক্রমণ হবে, ফলে এদের মধ্যে পাই বন্ধন হবে। তাহলে এইটা আর এইটা একটা পাই বন্ধন, এটা আমাদের দেখানো সম্ভব না অত কাছাকাছি এনে, তো বুঝে নিতে হবে। এই একটা পাই বন্ধন হলো, আর এটা কিন্তু অলরেডি সিগমা বন্ধন হয়ে গেছে। অনুরূপভাবে এই যে জেড অরবিটালগুলো যেগুলো রয়েছে এইভাবে থাকলে তো হচ্ছে আমরা ওয়াই ধরলাম পি ওয়াই, কিন্তু এইভাবেও আছে এক সেট, এই যে এটা আর এটা, তাহলে ওরা আবার পাশাপাশি আসলে কিন্তু মিলিত হবে পাশাপাশি, অর্থাৎ পাই বন্ধন। তাহলে এইটার সাথে এটা যখন মিলিত হবে, এটা আর এটার সাথে এটা আমি দেখাই দিলাম, তাহলে এখানে আর একটা পাই বন্ধন হলো। আর হাইড্রোজেনের যে একটা করে হাইড্রোজেন রয়েছে সেটার কিন্তু 1s অরবিটাল রয়েছে, এই 1s অরবিটালগুলো সবসময় সিগমা বন্ধন গঠন করে। তাহলে এইখানে একটা 1s অরবিটাল চলে আসলো বিপরীত স্পিন, এখানে একটা 1s অরবিটাল চলে আসলো, এসে এই অণুটা গঠিত হলো। তাহলে ফাইনালি আমরা এই অণুটাকে পাচ্ছি, এই পাশে একটা হাইড্রোজেন আর এদের মধ্যে একটা সিগমা বন্ধন। তাহলে এই যে একটা দুইটা তিনটা সিগমা বন্ধন, আর পাই বন্ধন কিন্তু হয়েছে একটা পিওয়াই আর একটা পিজেড, উপরে নিচে মিলেই কিন্তু একটা বন্ধন। তাহলে একটা পিওয়াই, তাহলে আমরা এইখানে লিখবো এটা সিগমা যদি হয় একটা পাই, এই যে আর একটা পাই দিলাম। এই হলো ইথাইন অণুর গঠন। তো এখানে একটু ভাষা লিখতে হবে যে কিভাবে সংকরণটা হলো। আমাদের বলতে হবে যে কার্বন পরমাণু, ইথাইন অণুতে কার্বন পরমাণু এসপি সংকরিত অবস্থা থাকে, সংকরিত অরবিটাল দুটির সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, আর অসংকরিত দুটি অরবিটাল থাকে পিওয়াই আর পিজেড, এরা পাশাপাশি অতিক্রমের মাধ্যমে দুটি পাই বন্ধন গঠন করে, এবং এর গঠন চিত্র নিম্নে দেখানো হলো। এটা হচ্ছে অরবিটাল চিত্রের সাহায্যে। দ্বিতীয় যে অংশটির কথা বলা আছে সেটা হচ্ছে দ্রাব্যতার উপর পোলারায়নের প্রভাব। তো এই ব্যাখ্যাটা কিন্তু ফাজানের নিয়ম অনুসারে দিতে হবে। শুরুতে আমাদের আসতে হবে পোলারায়নটা আসলে কী জিনিস। পোলারায়ন, এই পোলারায়ন কিন্তু আমাদের কল্পনা করতে হবে কোন জায়গায়, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে কিন্তু আয়নিক যৌগের মধ্যে, কখনো এটা সমযোজী যৌগের মধ্যে কল্পনা করা যাবে না। তো আয়নিক যৌগে আমরা যদি সোডিয়াম আর ক্লোরাইডের কথা যদি চিন্তা করি, তাহলে সোডিয়াম আয়ন আর এখানে ক্লোরাইড আয়ন রয়েছে। তো এই যে ক্যাটায়ন কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর অ্যানায়ন কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন মেঘ কিন্তু এরই বেশি রয়েছে আপাতত, আর এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, কারণ ইলেকট্রন ত্যাগ করার পর এর আকার আরও ক্ষুদ্র হয়ে যায় এবং ইলেকট্রনের প্রতি এর আকর্ষণটা তখন বাড়তে পারে আর কি।
তো ইলেকট্রন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটানোকেই পোলারায়ন বলা হয়। অর্থাৎ যদি এর ইলেকট্রন মেঘটাকে টেনে নেয়, এই নেয়ার ঘটনাটার নামে হচ্ছে পোলারায়ন। তো আমরা যদি এরকমভাবে চিন্তা করি, এটা একটা ক্যাটায়ন আর এই একটা অ্যানায়ন। আসলে এ তো ইলেকট্রন ওকে দিয়েছে বা এ কোথা থেকে ইলেকট্রন সংগ্রহ করছে, এর ইলেকট্রন মেঘ প্রচুর আছে। কিন্তু এ যদি দুষ্টমি করে বলে যে না, আমি যে ইলেকট্রনগুলো দিয়েছি সেগুলো আমি আবার চাই, তাহলে ঘটনাটা এরকম হতে পারে, প্লাস আছে আর একে তাহলে ইলেকট্রন মেঘগুলো এর দিকে আকৃষ্ট হয়ে গেল ইলেকট্রন মেঘগুলো। তো এর ফলে কি হলো, এর যে চেহারাটা ছিল সেটা বিকৃতি ঘটে গেছে। তাহলে বিকৃতিটা ঘটে অ্যানায়নের, তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিটাকেই বলা হচ্ছে পোলারায়ন। এই যে এই জায়গাটাতে পোলারায়ন, এখানে কিন্তু একদম গোল আছে দুইটাই, কোনো বিকৃতি ঘটেনি, তাহলে এটাতে পোলারায়ন ঘটেনি, এইটাতে পোলারায়ন ঘটেছে। এটা যত বেশি বিকৃতি হবে পোলারায়নের পরিমাণ তত বেশি হবে। তাহলে পোলারায়ন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলা হচ্ছে। তো এই জিনিসটাকে আমি এখন দেখাচ্ছি যে বিকৃতি থেকে কিভাবে আসলে তার নেচারটা চেঞ্জ হয়ে যায়, আয়নিক নেচারটা চেঞ্জ হতে পারে। এরকম ছিল প্লাস আর এটা ছিল মাইনাস, এটা একদম ফ্রেশ, এটা আয়নিক, এটা ফুল আয়নিক, 100% আয়নিক। যদিও 100% আয়নিক যৌগ আসলে নেই বাস্তবে, কিছু না কিছু তার সমযোজী ধর্ম রয়েছেই। তো এবার যদি এর মধ্যে একটু বিকৃতি ঘটে, সামান্য একটু বিকৃতি ঘটলো, এবার এই বিকৃতিটা আর সামান্য থাকলো না, বেশি বিকৃতি ঘটলো। এবার বিকৃতিটা এত বেশি ঘটলো যে এরকম হতে হতে এক সময় হয়ে গেল এই ধরনের, এইটা হলো সমযোজী। তাহলে আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যখন বিকৃতি ঘটতেছে, তখন ইলেকট্রন মেঘগুলো দুই পরমাণুর মাঝামাঝি এসে যাচ্ছে। আর দুই পরমাণুর মাঝামাঝি যদি ইলেকট্রন মেঘ থাকে, তখন ওই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে দেখো, আয়নিক থেকে সমযোজী ধর্মের দিকে ধাবিত হচ্ছে। তাহলে পোলারায়ন যত বেশি হবে, যৌগের সমযোজী চরিত্র তত বাড়বে। এই বিষয়টাই আসলে পোলারায়ন দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। সমযোজী চরিত্র যদি বাড়ে, তাহলে সমযোজী চরিত্র বাড়লে বেশি যদি হয়, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম, পোলার দ্রাবকে বা পানিতে দ্রাব্যতাও কম, তাহলে দ্রাব্যতা কমে যাবে। হ্যাঁ, দ্রাব্যতা কিসে? পোলার দ্রাবকে দ্রাব্যতা, অপোলারে আবার দ্রাব্যতা বাড়বে। পোলার দ্রাবক মানে যেই দ্রাবকগুলোর মধ্যে প্লাস মাইনাস তৈরি হয়েছে আংশিক, যেমন পানির অণু, পোলার দ্রাবকে দ্রাব্যতা কমে। তো এবার আমরা এই জিনিসটা চিন্তা করব যে ফাজান আসলে কি বলেছে। এই যে পোলারায়ন ঘটলো, পোলারায়ন ঘটার ক্ষমতা মানে কে থাকলে, কেমন আয়ন থাকলে কী রকম পোলারায়ন ঘটবে, এই নেচারটাকে ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ফাজান। তাহলে পোলারায়নের বিষয়টিকে, পোলারায়নের বিষয়টি ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী ফাজান। এই হলো ফাজানের নিয়ম। তাহলে ফাজানের আমরা যদি নীতি বলি, ফাজানের নীতি তাহলে কী জিনিস হবে, এটা আমাদের জানা দরকার। ফাজানের নীতিতে বলছে এই চারটি কথা বলা আছে, যে এক নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে ইলেকট্রন মেঘকে তত বেশি পোলারিত করতে পারবে, অ্যানায়নকে তত বেশি ইলেকট্রন মেঘগুলোকে পোলারিত করে সমযোজী চরিত্র তত বাড়াতে পারবে। ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হলে পোলারায়ন বেশি হবে। তো পোলারায়ন বেশি হলে সমযোজী নেচারটা বাড়বে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে FeCl2 আর হচ্ছে এটা না দিয়ে আমি এটা দিই, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এইটার চেয়ে এইটার আকার ছোট্ট, এটার আকার ছোট্ট। তাহলে আকারগুলোর কথা যদি আমরা বলি, আকারের কথা যদি বলি, সোডিয়ামের চেয়ে কিন্তু ম্যাগনেসিয়াম ছোট, এর চেয়ে অ্যালুমিনিয়াম আরও ছোট। তাহলে আকার, তাহলে পোলারায়ন সবচেয়ে বেশি এটাতে ঘটছে এবং এই তিনটার মধ্যে সমযোজী চরিত্র এরই বেশি।
আর পানিতে দ্রাব্যতার কথা যদি বলি তাহলে এটার সমযোজী চরিত্র এর বেশি, আর এটার পোলারায়ন কম ঘটছে, এটার আয়নিক চরিত্র তাহলে বেশি রয়ে গেছে, এইটার পানিতে দ্রাব্যতা বেশি আর এটার পানিতে দ্রাব্যতা কম। 2 নম্বরে বলা হচ্ছে যে ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয়। তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। যেমন হচ্ছে Fe2Cl2 আর FeCl3, আগের ব্যাখ্যাগুলো এটা দিয়ে দিতে পারি। তো এইখানকার যে ক্যাটায়নটা রয়েছে এইখানকার ক্যাটায়নটার চার্জ বেশি, এই চার্জের ক্রম কিন্তু এর বেশি, তাহলে এইটার যে এটাতে পোলারায়ন বেশি ঘটেছে। এই জন্যই তো ফেরাসের যে যৌগগুলো সেগুলো পানিতে দ্রবণীয়, কিন্তু ফেরাস যখন ফেরিক হয়ে যায় তখন কিন্তু এটা অদ্রবণীয় হয়ে যায়। টিউবওয়েল থেকে যে পানিগুলো আমরা তুলে নেই সেই পানিটা যদি কোনো একটা জগের মধ্যে রাখি পরিষ্কার, তাহলে দেখা যাবে যে পরিষ্কার পানি প্রথমে, কিছুক্ষণ পর ঘন্টাখানেক পর দেখা যাচ্ছে হলুদ রঙের যৌগ তৈরি হয়েছে বা হলুদ কালার ধারণ করেছে, অর্থাৎ আয়রন বোঝা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে কিন্তু ফেরাসটা ফেরিক হয়ে যায়, বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক হয়ে যায়। তো যখন ফেরিক হয়ে যায় তখন এটা অদ্রবণীয় হয়ে যায়, তাই এটা পরের দিনে রাখলে আরও ক্লিয়ারভাবে বোঝা যায়। 3 নম্বরে বলা হচ্ছে যে অ্যানায়নের আকার ও চার্জ। এই অ্যানায়নের আকার ও চার্জ বেশি যদি হয়, বেশি হলে পোলারায়ন বেশি ঘটে, অর্থাৎ নিজে নিজে বেশি পোলারায়ন হয়। অ্যানায়নটার আকার বড় হলেও পোলারায়ন বেশি হয় আর চার্জ বেশি হলেও পোলারায়ন বেশি ঘটে থাকে। তাহলে পোলারায়ন বেশি হলে সেটার সমযোজী নেচারটাও বেশি হয়ে থাকে। যেমনটা আমরা যদি লক্ষ্য করি, সিলভার ফ্লোরাইড, এটা একটা যৌগ, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আর সিলভার আয়োডাইড। এইখানে কিন্তু ক্যাটায়ন একই, ক্যাটায়ন দিয়ে আমরা কোনো ব্যাখ্যা দিতে পারবো না, ক্যাটায়নের আকার চার্জ সবই একই, তাহলে 1 আর 2 নম্বর পয়েন্ট এখানে কার্যকর নয়। অপরদিকে আমরা এইখানে অ্যানায়নে যদি আসি, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর হচ্ছে আয়োডাইড। তো এখানে অ্যানায়নের আকারটা আমাদের কাজে লাগবে। এইটার আকার যদি আমরা বলি তাহলে আকার কিন্তু ফ্লোরাইডের চেয়ে ক্লোরাইড আরও বেশি বড়, ব্রোমাইড আর হচ্ছে আয়োডাইড। যদি বলা হয় যে আকার ও চার্জ কিন্তু একই, সুতরাং এখানে চার্জ দিয়েও কোনো কাজ হবে না। তাহলে যেহেতু সিলভার, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এই যৌগগুলোর মধ্যে ক্যাটায়ন একই, আকারও একই, সুতরাং এটা দিয়ে হবে না। অ্যানায়নের চার্জও একই, এটা দিয়েও হবে না। এবং এখানে অ্যানায়নগুলোর আকারে ভিন্নতা রয়েছে, তাই অ্যানায়নের আকার দ্বারা এদের কিন্তু আমরা সমযোজী চরিত্র ব্যাখ্যা করতে পারি। এগুলো কিন্তু আয়নিক যৌগ, ধাতু আর অধাতুর মধ্যে যৌগ হলে আয়নিক যৌগ। তো এই যৌগগুলোর মধ্যে আমরা যে অ্যানায়নগুলো পেয়েছি এটা হচ্ছে এটা বড়, আরও বড়, আরও বড়। তো বড় হলে, আকার বড় হলে, আকার বেশি হলে বা বড় হলে পোলারায়ন বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পোলারায়ন সবচেয়ে বেশি হবে এই যৌগটাতে, কারণ এখানে এটার আকার বড়। তাহলে পোলারায়ন সবচেয়ে বেশি ঘটেছে, আমি এখানে যদি বলি পোলারায়ন ঘটেছে, এই যে এই সবচেয়ে বেশি ঘটেছে এইটাতে। এখন যদি আমি বলি যে এটা যদি দ্রাব্যতা আমি চিন্তা করি, দ্রাব্যতা, যেহেতু পোলারায়ন সবচেয়ে বেশি ঘটেছে, সমযোজী চরিত্র এই যে এটার সবচেয়ে বেশি, এটার সমযোজী চরিত্র সবচেয়ে বেশি, এটার সমযোজী চরিত্র সবচেয়ে কম, তাহলে আয়নিক চরিত্র সবচেয়ে বেশি। এই জিনিসটা যেহেতু পোলারায়ন কম ঘটেছে তাই এটার দ্রাব্যতা, পানিতে দ্রাব্যতা বেশি। আর এটা কিন্তু পানিতে সামান্য দ্রবণীয়, খুবই সামান্য, এইটাও অদ্রবণীয়, এটাও অদ্রবণীয়। এটা হচ্ছে পানিতে দ্রাব্যতা, এটা একটু আমাদের এই পাশে দিতে হবে, দ্রাব্যতা সবচেয়ে বেশি এর। এটা দ্রবণীয়, এটা আয়নিক যৌগের মতো ভালোভাবে দ্রবণীয়, আংশিক দ্রবণীয়, আংশিক দ্রবণীয় পানিতে, অদ্রবণীয় আর অদ্রবণীয়। তো আমাদের সিলভার ব্রোমাইডগুলো কেন দ্রবণীয় আর কেন অদ্রবণীয় এই বিষয়টা আমরা জানতে পারলাম পোলারায়নের দ্বারা। তো ফাজানি নিয়মের আর একটা নিয়ম বাকি রয়েছে, সেটা হলো 4 নম্বর, সেটা হচ্ছে ক্যাটায়নের ভিতরে ডি আর এফ অরবিটালে ইলেকট্রন বিন্যাস। ক্যাটায়নের 4 নম্বর হচ্ছে ক্যাটায়নের
DO F অরবিটাল ইলেকট্রন বিন্যাস আর কি। তো ক্যাটায়নের যদি ডি আর এফ এ ইলেকট্রন থাকে, কোনো ক্যাটায়নের ডি আর এফ এ ইলেকট্রন থাকলে সেটার পোলারায়ন বেশি ঘটে। সহজ কথা, ডি এফ এ ইলেকট্রন থাকলে, ডিও এফ এ ক্যাটায়ন, কিন্তু এই যে ক্যাটায়নের ডিও এফ এ ইলেকট্রন থাকলে পোলারায়ন বেশি হয়, বেশি হবে। তো যেমন আমরা যদি আসি পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে CuCl, এই যে এটা কিউপ্রাস ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, এরও ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 3 নম্বর, এরও সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 3 নম্বর। এইখানে দেখো আমাদের সর্বশেষ হচ্ছে এখানে 3s2 3p6, এইটার সর্বশেষটা আছে 3s2 3p6 3d10। কক্ষপথ একই, আকারও মোটামুটি কাছাকাছি, কিন্তু এর ডিতে ইলেকট্রন নাই আর এর ডিতে ইলেকট্রন আছে। তাহলে এই যে কপারটা রয়েছে, এই কপারের ডিতে ইলেকট্রন থাকার কারণে এইটাতে পোলারায়ন বেশি ঘটেছে, আর এইটাতে পোলারায়ন বেশি ঘটার কারণে এইটার সমযোজী চরিত্র বেশি, এটার দ্রাব্যতা কম, আর হচ্ছে এটা পানিতে প্রায় দ্রবণীয়তা নেই বললে চলে, অর্থাৎ কম দ্রবণীয়। এর তুলনায় এটার দ্রবণীয়তা অনেক বেশি। দ্রবণীয়তা হতে পারে, কিন্তু এর তুলনায় অবশ্যই কম হতে হবে। এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের হাইড্রাইড সমূহের সংকরণ ও বন্ধন কোণ আর কি। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের হাইড্রাইড সমূহের সংকরণ, বন্ধন কোণ, আর এই বন্ধন কোণের উপর লোন পেয়ার ইলেকট্রনের প্রভাব, অর্থাৎ বন্ধন কোণটার উপর লোন পেয়ার ইলেকট্রন কোন প্রভাব বিস্তার করে কি করে না, এই বিষয়টা আমাদের আলোচনায় আসতে হবে। তো কার্বনের যে হাইড্রাইড সেটা হচ্ছে মিথেন। তো মিথেনের সংকরণ তোমরা অলরেডি জানো, মিথেন অণুগুলো আসলে মিথেনের কার্বন পরমাণু আমরা সংকরণ বের করার সিস্টেম জানি। মিথেনের কার্বন পরমাণুটা থাকে sp3 সংকরিত। sp3 সংকরণের মাধ্যমে আমাদের কি হচ্ছে যে প্রথমে এটা যখন দেখব আমরা, তখন কিন্তু এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে আমরা কার্বনের কেন্দ্রীয় পরমাণুটার কিন্তু ইলেকট্রন অবশ্যই দেখাতে হবে 1s2 2s2 2p x1 2p y1 2p z0। তো এটা যখন এক্সাইটেড স্টেটে আসবে তখন কিন্তু এই কার্বন পরমাণুর একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে। এবার যদি চলে গেল, এবার কিন্তু এই অরবিটালগুলো সমশক্তির নয়, এদের সমশক্তি হওয়ার জন্য sp3 হাইব্রিড স্টেটে থাকে যখন, তখন আমরা এটাকে 1s2 2sp3 2sp3 চারটে অরবিটাল আছে 2sp3 2sp3, প্রতিটা অরবিটালে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে, একটা করে ইলেকট্রন রয়েছে। আর ওর সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে সেই হাইড্রোজেনগুলোর প্রতিটারে s অরবিটালে একটা করে ইলেকট্রন। এখন এই যে কার্বনটা রয়েছে, কার্বনের সাথে যে অরবিটালগুলো আছে, তো আমরা এই সংকরণটা কিন্তু দেখাতে পারি, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল একসাথে সংকরিত হয়েছে। তো তোমরা এটা এইভাবে দেখাতে পারবা, একটা হলো px py আর pz। এরা যখন সংকরণে অংশগ্রহণ করে ফেলবে তখন কিন্তু এদের চেহারাটা হবে এই ধরনের সংকরিত অরবিটালগুলো, এগুলো সব sp3 সংকরিত। এটা জাস্ট একটা সিম্পল আমি সংকরণের নমুনা দেখালাম যে আসলে একটা s এর সাথে 3টা p সংকরিত হলে 4টা অরবিটাল তৈরি হয় এবং এরা চতুস্তলক বরাবর বিন্যস্ত থাকে। এবার আমরা ওই কার্বনের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখাবো এবং তার ইলেকট্রন সহ এবার আমাদের দেখাতে হবে। পরবর্তীতে আমরা যখন এই জিনিসটাকে কার্বনের মধ্যে দেখাতে যাব তখন কিন্তু আমাদের এইভাবে দেখাতে হবে। প্রথমে এরকম ফ্যানের ডানার মতো 3টে দিতে হবে, আর পরবর্তীতে আর একটা আমাদের দেখাতে হবে। তো এগুলো সব কিন্তু sp3 সংকরিত অরবিটাল। এগুলোর সাথে কয়টা অরবিটাল এসে যুক্ত হবে? 4টা হাইড্রোজেন পরমাণুর 4টা 1s অরবিটাল এসে যুক্ত হবে এগুলোর সাথে। তাহলে এগুলো সব sp3 সংকরিত 4টা 1s1 যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা কার্বনের সাথে এইভাবে দেখাতে পারি। তো 1s এর যে ইলেকট্রন একটা ছিল সেটা কিন্তু আমি এখানে ভিতরে জোড়াবদ্ধ করে দিয়েছি।
দুইটা করে হলো এখন। তো ফাইনালি আমাদের এটা কিন্তু মুখোমুখি অতিক্রমণ সিগমা বন্ধন হলো। তাহলে উপরের দিকে আমরা যদি আসি, তো সবগুলোই কিন্তু কার্বনের যোজনীয় স্তরে যতগুলো ইলেকট্রন ছিল সবগুলো কিন্তু বন্ধনের মধ্যে আবদ্ধ। তাহলে লোন পেয়ার ইলেকট্রন, এগুলো সব কিন্তু লোন পেয়ার ইলেকট্রন না, এগুলো সব বন্ধনে আছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে কার্বনের যোজনীয় স্তরে সকল ইলেকট্রন কিন্তু বন্ধন জোড় অবস্থায় রয়েছে এবং এদের সবাইরে বিকর্ষণ করার ক্ষমতা একই। তাই এই জোড়ার যে বিকর্ষণ ক্ষমতা, এদের মধ্যে বিকর্ষণ ক্ষমতা একই এবং বন্ধন কোণ তাহলে এমন একটা অবস্থানে থাকে, সবাই সমান দূরত্বে অবস্থান করে, একটা থেকে আরেকটা সমদূরত্বে অবস্থান করে। তো এইরূপ দূরত্বে অবস্থান করতে গেলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে এই ধরনের একটা গঠন সম্ভব, সব দিকেই সমান রয়েছে। তাহলে এই ধরনের একটা বন্ধন রয়েছে এবং এটা কিন্তু এরকম যদি হতো তাহলে কিন্তু 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রির চেয়ে একটু বেশি। তাহলে এদের মধ্যে বন্ধন কোণগুলোর পরিমাপ করে দেখা গেছে যে এগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিটের মতো রয়েছে এবং অণুটার জ্যামিতিক গঠন চতুস্তলিকীয়। পরবর্তীতে যদি আমরা নাইট্রোজেনের হাইড্রাইড যৌগের চিন্তা করি, নাইট্রোজেনের যে হাইড্রাইড যৌগটা রয়েছে সেটা হচ্ছে NH3। এটা হচ্ছে অ্যামোনিয়া, এর যোজনীয় স্তরে কিন্তু এর 5টি আর এর 3টে 8টি অর্থাৎ 4 জোড়া ইলেকট্রন রয়েছে। এই 4 জোড়া ইলেকট্রনের জন্য কিন্তু এটা sp3 সংকরিত রয়েছে। তো এটা নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুটার আমাদের গঠন দেখাতে হবে। নাইট্রোজেনে কিন্তু 7টা ইলেকট্রন রয়েছে, তার মধ্যে দুইটা আর এগুলোতে একটা করে ইলেকট্রন চলে যাবে। এখন যদি আমরা চিন্তা করি যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যাবে কোথায়, যাওয়ার তো জায়গা নেই, তাহলে উত্তেজিত অবস্থার দরকার নেই না, দরকার আছে উত্তেজিত অবস্থায়। কারণ উত্তেজিত অবস্থায় ইলেকট্রন না যেতে পারে, কিন্তু উত্তেজিত অবস্থায় আসলে বিক্রিয়াটি ঘটে। যে কোনো বিক্রিয়ায় পরমাণুগুলো উত্তেজিত অবস্থায় আসার পরেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো উত্তেজিত অবস্থায় যেমন আছে আগে ছিল সেরকমই আমাদের দেখাতে হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি সংকরিত অবস্থায় আসি তাহলে কিন্তু মোট ইলেকট্রন 2, 3, 4, 5টা আর আমাদের সংকরিত অরবিটাল হচ্ছে 4টি। তাহলে এইখানে আমাদের যে কোনো এক জায়গায় 2টা ইলেকট্রন দেখাতে হবে, 2টি ইলেকট্রন আছে। অনুরূপভাবে হাইড্রোজেনের কিন্তু এরকম রয়েছে। এবার আমরা যদি নাইট্রোজেন পরমাণুটার ক্ষেত্রে আমরা আসি, যে নাইট্রোজেনে যে 4টি অরবিটাল রয়েছে সেই অরবিটাল 4টিতে আমরা দেখতে পাবো যে একটাতে কিন্তু ইলেকট্রন হচ্ছে 1 জোড়া আর বাকিগুলোতে একটা করে ইলেকট্রন রয়েছে। যেগুলোতে একটা করে ইলেকট্রন রয়েছে সেগুলোতে কিন্তু 1s অরবিটালগুলো 3টা এসে যুক্ত হবে। এই যে এইখানে একটা 1s, এখানে একটা 1s আর এইখানে একটা 1s যুক্ত হলো, হওয়ার ফলেই কিন্তু অ্যামোনিয়া অণুটা তৈরি হলো। কিন্তু দুঃখের বিষয় যে এইখানে কোনো বন্ধন হয়নি, ফলে ইলেকট্রনগুলো নাইট্রোজেনের ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে। তো এখন নাইট্রোজেনের যোজনীয় স্তরে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে এগুলো হচ্ছে বন্ড পেয়ার, বন্ধনে আছে বন্ড পেয়ার। এই ইলেকট্রন জোড়াটা কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করতে পারেনি, তাই এটাকে আমরা বলবো লোন পেয়ার। তাহলে এখানে একটি হচ্ছে এলপি লোন পেয়ার আর 3টি হলো বিপি। মিথেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 4 জোড়া আছে, অর্থাৎ 4টি হচ্ছে বন্ধন জোড়া অবস্থায় রয়েছিল। তো এখন যখন এই লোন পেয়ার বন্ড পেয়ার একত্রে আসবে তখনই কিন্তু এদের মধ্যে বিকর্ষণ মানের তারতম্য সৃষ্টি হবে। তো যখন কোনো বন্ধন গঠন হয়, ধরে নিলাম যে এই একটা পরমাণু এখানে বন্ধন হয়েছে, তো যখন কোনো বন্ধন হয় তখন পরমাণুগুলো এর একটা ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রনগুলো এই পরমাণুটা থেকে একটু দূরে অবস্থান করে, সামান্য হলেও দূরে চলে যায়। আর যেটা ওর গায়ে লোন পেয়ার হিসেবে থাকে সেটা কিন্তু দূরে যাওয়ার কোনো অপশন নাই, সেটা তার গায়ের উপরে বসে থাকে। তো ইলেকট্রন যত কাছে থাকে বিকর্ষণ করার ক্ষমতা তত বেশি হয়, ফলে কাছে থাকা ইলেকট্রনগুলো পরমাণুর গায়ে থাকা ইলেকট্রনগুলোর বিকর্ষণ করার ক্ষমতা বেশি, কারণ ওটা সরাসরি পরমাণুর গায়ে রয়েছে। আর যেগুলো একটু দূরে চলে গেছে ওরা কিন্তু দূরত্বের কারণে বিকর্ষণ করার ক্ষমতা কমে গেছে। তাহলে এই জায়গায় হচ্ছে যে এই লোন পেয়ার আর বন্ড পেয়ার বিকর্ষণ এইটুকুর মধ্যে হচ্ছে এলপি আর বিপি বিকর্ষণ, এইটুকুর মধ্যে এলপি বিপি বিকর্ষণ, কিন্তু এইটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ রয়েছে। তাহলে বন্ড পেয়ার বিকর্ষণ থাকার কারণে এদের বিকর্ষণ মান এই দুইটার তুলনায় কম। তো বিকর্ষণ মান কম হলে ওদের ধাক্কা এরা কিছুটা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার কারণে এটা হওয়ার কথা ছিল sp3 সংকরিত হলে 109 ডিগ্রি 28 মিনিট, সেটি না হয়ে এটা একটু সংকুচিত হয়ে 160 ডিগ্রিতে পরিণত হয়ে যায় বন্ধন কোণ। আর যদি কেউ বলে যে এই জায়গাটাতে অর্থাৎ লোন পেয়ারের মধ্যে বন্ধন আছে কিনা, কারণ এইটা তো কোনো বন্ধনে না, যে কারণে এখানে কোনো বন্ধন কোণ থাকবে না। তাহলে আমরা অ্যামোনিয়া অণুটার যদি গঠন দেখি তাহলে মোটামুটি
আগেরটা ছিল চতুস্তলিকীয়, আর এই যে গঠনটা আমরা পাবো সেটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয় গঠন। এই যে ত্রিকোণাকার পিরামিডের মতো এটা হবে জ্যামিতিক গঠন। তাহলে জ্যামিতিক গঠন কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকলেই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ ওই লোন পেয়ারের জায়গায় কিন্তু আর কোনো বন্ধন হচ্ছে না। যদি এখানেও একটা বন্ধন থাকতো তাহলে কিন্তু এটা এমনিতেই চতুস্তলিকীয় হয়ে যেত, এই যে চতুস্তলিকীয় হয়ে যেত। তো যেহেতু এই জায়গায় বন্ধন নেই, যেমনটা হয়েছিল মিথেনের ক্ষেত্রে। এবার আমরা যদি আরেকটা যৌগ দেখি, সেই যৌগটা আমরা দেখব অক্সিজেনের হাইড্রাইড। এই যে এই দুইটার হয়ে গেছে, এইটার হাইড্রাইড, অর্থাৎ অক্সিজেনের হাইড্রাইড মানে হচ্ছে H2O, অক্সিজেনের হাইড্রাইড। অক্সিজেনের যোজনীয় স্তর হচ্ছে 6টা আর 2টা 8টা লোন। এর যোজনীয় স্তরে কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসেবে অক্সিজেনকে ধরতে হবে। এর যোজনীয় স্তরে 8টি ইলেকট্রন থাকার কারণে এর এই ইলেকট্রনগুলো কি হবে, 4 জোড়া, ফলে এটা sp3 সংকরিত এটাও হবে। তো এই জায়গায় এসে আমাদের কিন্তু একটু পরিবর্তন করতে হচ্ছে। এখানে তো 8টা ইলেকট্রন, তো যদি 8টা ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রন কিন্তু এখানে 2টা বেশি থাকতে হচ্ছে। এরকম উত্তেজিত অবস্থায় ওই একই থাকবে, আর সংকরিত অবস্থায় একইভাবে এখানে ইলেকট্রন 2টা অরবিটালে, সংকরিত অরবিটালে এরকম থাকবে। এবার যখন বন্ধন গঠন করতে যাবে তখন কিন্তু অক্সিজেনের যোজনীয় স্তরে এই যে পূর্ণ অরবিটাল আছে 2টা সংকরিত, আর এটা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট 2টা অরবিটাল রয়েছে। তো পূর্ণ অরবিটালগুলো আসলে বন্ধন গঠন করে না, তার এক জোড়া আছে, সে আর কার সাথে জোড়া মিলাবে। তো এবার আমরা আসি এই অক্সিজেনের যোজনীয় স্তরে যদি ইলেকট্রন থাকে এই এক জোড়া, এটা কিন্তু চতুস্তলিকীয়, অর্থাৎ sp3 সংকরিত হলেই অরবিটালগুলো চতুস্তলক বরাবর বিন্যস্ত থাকবে। এখন যদি বন্ধন হয় তাহলে পুরো অণুটাই চতুস্তলিকীয় হবে, আর যদি বন্ধন না হয় তাহলে তো যেরকম গঠন হওয়ার কথা সেভাবে মিলাই নিতে হবে। তাহলে এক জোড়া করে আছে 2টা অরবিটালে, তাহলে এই 2টা অরবিটাল বন্ধন গঠনের কোনো ক্ষমতা নেই। এইখানে একটা, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এইটার সাথে একটা 1s যুক্ত হলো, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হলো, এটা আরেকটা যুক্ত হলো, হওয়ার ফলে কিন্তু পানির অণুটা গঠিত হলো। তো এক জোড়া করে আমরা ইলেকট্রন পেলাম, এরকম গঠন। তো এইটা কিন্তু ভি আকৃতির হলো, পানির অণুটা ভি আকৃতির হলো। এর যোজনীয় স্তরে আমরা যদি লক্ষ্য করি তাহলে লোন পেয়ার ইলেকট্রন আছে 2টি, হ্যাঁ 2টি এলপি আর 2টি হচ্ছে বিপি। এখন এইখানে কিন্তু বিকর্ষণ মান, যেহেতু বিকর্ষণ মান নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মানে এর গায়ে অবস্থান করতেছে এই জোড়াটা, এদের মধ্যে এলপি বিকর্ষণ মানটা সবচেয়ে বেশি, এলপি বিকর্ষণ সবচেয়ে বেশি, আর বিপি বিকর্ষণ মানটা একটু কম, আর এটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ সবচেয়ে কম হবে। তো যেহেতু আমরা বলবো এলপি বিকর্ষণ, এলপি বিকর্ষণ এটা চেয়ে আমাদের বিপি একটু কম, আর বিপি সবচেয়ে কম হওয়ায় বন্ধন কোণের সংকোচন ঘটে। এইটা হচ্ছে 104.5 ডিগ্রিতে পরিণত হয়। এই যে এইটা হয় বন্ধন কোণের সংকোচন ঘটে 104.5 ডিগ্রিতে পরিণত হয়। তাহলে আমরা 3টা অণু পেলাম। এই অণুগুলো এইভাবে দেখানোর পর ওই সাথে সাথে তোমাদের একটু ভাষাও লিখতে হবে, ভাষা খুব বেশি লেখার দরকার হবে না, এগুলো এইভাবে ক্লিয়ার করে দেখাতে হবে। দেখানোর পর তার বন্ধন কোণ কয়টা আছে, কী কারণে বন্ধন কোণের সংকোচন হলো, এই কথাগুলো লিখে দিতে হবে একটু করে। এবং পরিশেষে তোমরা এদের হাইড্রাইডগুলোর গঠন আবারও দেখাতে পারো, এই যে এই ধরনের হবে। একদম ক্লিয়ার করে দিবা। এর বন্ধন কোণ 109 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে 107 ডিগ্রি, এটা হলো 104.5 ডিগ্রি। আর এখানে বিকর্ষণ নাই, এখানে বলে দিবা যে কয়টা বন্ড পেয়ার, কয়টা লোন পেয়ার, এখানে কয়টা বন্ড পেয়ার, কয়টা লোন পেয়ার, ইত্যাদি দিতে হবে। আর এই যে এখানে যে লাইনটা আমি লিখেছি, এই লাইনটাই হচ্ছে কিন্তু এখানকার কি পয়েন্ট, কারণ এই লাইনটাই হচ্ছে ভ্যাসপাত তত্ত্ব বলা হয়, অর্থাৎ বন্ধন জোর আর হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন বিকর্ষণের তত্ত্ব। এইটার কারণেই কিন্তু বন্ধন কোণগুলো কম বেশি হয়েছে। সুতরাং এই লাইনটাকে হাইলাইট করতে হবে, আর এটাকে আবারও দেখাতে হবে, দেখানোর পর এই কোণগুলো উল্লেখ করতে হবে। পরিশেষে আমরা আসি হাইড্রোজেন বন্ধন। তো তাহলে হাইড্রোজেন বন্ধন এটা একটা বিষয়, আর হচ্ছে পানির বিভিন্ন ভৌত অবস্থার
পানির বিভিন্ন ভৌত অবস্থার উপর এইচ বন্ধনের প্রভাব, এই জিনিসটা আসলে চেয়েছে। তো হাইড্রোজেন বন্ধনটা কি আমাদের এইটা প্রথমত জানতে হবে যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে এই ধরনের বিষয় যে যদি হাইড্রোজেনের তুলনায় অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, হাইড্রোজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন কারা কারা হতে পারে, যেমন হতে পারে নাইট্রোজেন, ফ্লোরিন, আর হতে পারে অক্সিজেন, এই যে এগুলো মূলত। তাহলে হাইড্রোজেন অপেক্ষা হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় কোনো যৌগ গঠন করে, যেমন হচ্ছে এই যে অ্যামোনিয়া এইখানে আছে, তারপর হচ্ছে এইচএফ এর মধ্যে আছে, যেমন পানি আছে এটার মধ্যে আছে। তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়ে যদি যৌগ গঠন করে, তাহলে আবার বলতেছি হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ইত্যাদি ইত্যাদি যুক্ত হয়ে যদি কোনো যৌগ গঠন করে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন পরমাণুটি আংশিকভাবে ধনাত্মক আর অপর পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়। এইরূপ একটি অণুর হাইড্রোজেনের সাথে একই বা ভিন্ন অণুর ঋণাত্মক প্রান্তের হাইড্রোজেন, এই ধনাত্মক হাইড্রোজেনের সাথে একই বা ভিন্ন অণুর ঋণাত্মক প্রান্তের আকর্ষণজনিত স্থির তড়িৎ আকর্ষণ, কিন্তু এটা আয়নিক না, স্থির তড়িৎ আকর্ষণজনিত কারণে যে প্রকার বন্ধন গঠিত হয় সেটাকেই আসলে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তো এরও মধ্যে কিন্তু এরকম রয়েছে। তাহলে এর মধ্যে যে মাইনাস আর প্লাস এটা ভিন্ন ভিন্ন অণুর মধ্যে এইভাবে গঠিত হলো, ইহাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। অনুরূপভাবে যদি আমরা পানির অণুর কথা চিন্তা করি, যে পানির অণুতে কিন্তু হাইড্রোজেনের সাথে অক্সিজেন রয়েছে। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 হয় তখনই আসলে আংশিক প্লাস আংশিক মাইনাস হবে। 0.5-এর নিচে যদি হয় তাহলে তো এটা হবে না, তখন আর হাইড্রোজেন বন্ধনও গঠন হবে না। যে কারণে মিথেনের সাথে যে হাইড্রোজেন আছে সেটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4, এর হচ্ছে 2.1 আর এর হচ্ছে 2.5, 0.4, তাই এটা কোনো প্লাস মাইনাস তৈরি করতে পারে না, অর্থাৎ অপোলার। এটার দ্বারা হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব নয়। তাহলে এইটার পার্থক্য রয়েছে, এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2.1, তাহলে 1.4 পার্থক্য। তাহলে এটা আংশিক প্লাস আর আংশিক মাইনাস প্রান্ত রয়েছে, অর্থাৎ ডাইপোল হয়ে গেছে। তাহলে এই ধরনের যদি আমাদের অণু কাছাকাছি আসে, যেমন আমরা এই পানির অণুটার কথা বলতেছি, তাহলে এর সামনে আমি আর একটা অণু দিচ্ছি এইভাবে, তো এদের এই আংশিক প্লাস আর আংশিক মাইনাসের মধ্যে আকর্ষণজনিত একটা বল কাজ করে। এই বলের কারণে অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা আণবিক গুচ্ছ তৈরি করে। তবে এটা পলিমার বলা যাবে না, কারণ এটা রাসায়নিক বন্ধন হলে তখন পলিমার বলতাম। রাসায়নিক বন্ধনের মধ্যে এটা পড়ে না, প্রায় কাছাকাছি রাসায়নিক বন্ধনের। 4টা হচ্ছে শক্তিশালী বন্ধন: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন। এই বন্ধনগুলোর মতো এরা শক্তিশালী না, একটু দুর্বল টাইপের বন্ধনের মধ্যে এরা পড়ে গেছে। যদি এটা ওই বন্ধনের মতো শক্তিশালী হতো তাহলে এইটাকে আমরা পলিমার বলতে পারতাম। তাহলে এইটাকে আমরা কি বলবো, যে পানির অণুগুলো পরস্পর যুক্ত হয়ে আণবিক গুচ্ছ তৈরি করে। তো এইভাবে কিন্তু পানির অণু, আমরা জানি কোনো একটা পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব বেশি যদি হয় তাহলে কঠিন অবস্থায় থাকে, একটু যদি কম হয় তাহলে তরল অবস্থায় থাকে, আর যদি একেবারেই কম হয় তাহলে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এই যে এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক, মানে একটা অণুর সাথে আর একটা অণুর আকর্ষণ, সেটা হাইড্রোজেন বন্ধন হোক আর ভ্যান ডার ওয়ালস বল হোক, আকর্ষণ, এই আকর্ষণের কারণে এরা কাছাকাছি এসেছে। তো যে কারণে পানি তরল অবস্থায় থাকে। এখন এখানে অনেকগুলো অণু যুক্ত হয়, তাহলে পানিকে আমরা যদি এরকম বলি, সংকেতটা এইভাবে দেখাতে পারি, এটা তরল পানি। তো পানি যখন তরল অবস্থায় থাকে, আবারও বলি যে কোনো একটা পদার্থ কঠিন অবস্থায় থাকলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি হয়, তরল অবস্থায় থাকলে একটু কম হয়, আর গ্যাসীয় অবস্থায় সবচেয়ে কম হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বলগুলোই হচ্ছে হাইড্রোজেন বন্ধনও হতে পারে, ভ্যান ডার ওয়ালস বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল আবিষ্ট ডাইপোল, এইগুলো কিন্তু এর মধ্যে পড়ে। তাহলে তরল অবস্থা ধারণ করে। আর যদি এই আকর্ষণ বলগুলো হাইড্রোজেন বন্ধনগুলো না থাকে, আরও যদি আমি তাপ দিই তাহলে অণুগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কি হবে, এটা বাষ্প অবস্থা তৈরি হবে। বাষ্প অবস্থায় কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে না, তখন ওরা গ্যাসীয়। পানিতে, এই যে পানির অণুতে হাইড্রোজেন বন্ধন না থাকলে বাষ্পীয় অবস্থা ধারণ করে।
তো যখন পানির অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই তখন বাষ্পীয় অবস্থা। তবে একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে কোনো না কোনো একটা আকর্ষণ বল থাকেই। তো সেই বলগুলো খুব দুর্বল টাইপের হওয়ার কারণে তখন এরা কাছে আসতে পারে না, দূরে দূরে থাকে, বাষ্প অবস্থা লাভ করে বা গ্যাসীয় অবস্থা হয়ে যাচ্ছে। যখন একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, বিশাল আকার আণবিক গুচ্ছ তৈরি করে, তখন কিন্তু পানি তরল অবস্থায় ধারণ করে। এবার প্রশ্নটা হলো, যদি পানির অণুর মধ্যে আমরা পানিটাকে আরও যদি ঠান্ডা করি, সাধারণ যে পানিটা রয়েছে সেই পানিটার মধ্যে কিন্তু আরও যদি আমরা ঠান্ডা করার চেষ্টা করি, ঠান্ডা হওয়া মানে হচ্ছে কি তাপ শক্তি নির্গত হয়ে যাওয়া, পানি থেকে তাপটা বের হয়ে যাচ্ছে। তাপ শক্তি বের হয় কখন? বন্ধন গঠনের সময়। তাহলে এইখানে যখন আরও ঠান্ডা করব তখন কিন্তু এখান থেকে তাপটা বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার সময় নতুন করে বন্ধন গঠিত হবে। সেই নতুন বন্ধনগুলো কোথা থেকে আসবে? সেই বন্ধনগুলো হচ্ছে এই ধরনের, যে আর একটা পানির অণু এসে হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর এরা যুক্ত হবে। এই যে উপরে একটা পানির অণুর লাইন দেখাচ্ছি, এই যে উপরে একটা পানির অণুর লাইন, নিচে একটা পানির অণুর লাইন দেখাচ্ছি। তো প্রতিটা আগের বার যখন পানিতে দেখেছি তখন কিন্তু একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন ছিল, এখন একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। এই অতিরিক্ত হাইড্রোজেন বন্ধনের কারণেই কিন্তু কিছু তাপশক্তি বের হয়ে গেছে, তাই বরফ ঠান্ডা থাকে, কারণ ওই পানির মধ্যকার তাপটা কিন্তু অপসারিত হওয়ার কারণে বরফ ঠান্ডা হয়। তো এটা চতুস্থলিকভাবে, এইটার মধ্যে গঠনটা চতুস্থলিকভাবে বরফে হয়ে থাকে। এবার দেখো, পানির অণুতে যে পরিমাণ হাইড্রোজেন বন্ধন রয়েছে, বরফের অণুতে কিন্তু হাইড্রোজেন বন্ধন সংখ্যা তার তুলনায় অনেক বেশি। হাইড্রোজেন বন্ধনটা কিন্তু দুর্বল, এই বন্ধনটা দূরত্ব হচ্ছে প্রায় 0.96 অ্যাংস্ট্রম। আর এই যে এই বন্ধনটা, এটা অনেক দুর্বল, এটা 1.8 অ্যাংস্ট্রম। তাহলে এই বন্ধনটা অনেক লম্বা, এর প্রায় দ্বিগুণ লম্বা। তাহলে এই লম্বা হাত কিন্তু পানির তুলনায় বরফে অনেক বেশি, তাই বরফে কিন্তু তুলনামূলকভাবে লক্ষ্য করলে ফাঁকা জায়গা বেশি থাকে, গঠনগত কারণেই ফাঁকা জায়গা বেশি থাকে, তাই বরফের ঘনত্ব কম, বরফ পানির উপরে ভাসে। তো বরফের আসলে এটা যদি না পারো আঁকতে, তাহলে এরকম ছবি দিলেও চলবে। এটা দ্বিমাত্রিক, কিন্তু আসলে দিতে হয় ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ছবিটা দেওয়া, বরফের ছবিটা দেওয়ার সময় তোমাদের মনে রাখতে হবে যে বেঞ্জিনের যে আমরা কাঠামোগুলো লিখি, সেম ডিজাইনে কিন্তু আমাদের 6টা অক্সিজেন সেট করে নিতে হবে। নিয়ে প্রতিটা অক্সিজেনের সাথে মাঝখানে একটা করে হাইড্রোজেন, প্রতিটারে মাঝখানে একটা করে আমরা হাইড্রোজেন দেওয়ার চেষ্টা করব। প্রতিটারে মাঝখানে দিয়ে এক পাশ থেকে আমরা একটা করে এই যে সমযোজী বন্ধন টেনে দিলাম, যে কোনো এক পাশ থেকে। এবার প্রতিটা অক্সিজেনে কিন্তু 2টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে রয়েছে, আর একটা করে হাইড্রোজেন আমরা সমযোজী বন্ধনে এই যে ভি আকৃতির করে একই পাশে দিয়ে দিচ্ছি। এবার বাকি যে অক্সিজেন আর হাইড্রোজেনগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা করে হাইড্রোজেন বন্ধন আমরা দিয়ে দেব। বরফের মধ্যে যেহেতু প্রতিটা অক্সিজেন 2টা করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে, আর একটা করে হাইড্রোজেন বন্ধন আমরা ডট ডট করে এই পাশে দিয়ে রাখবো, ওইটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এতেই বোঝা যাবে যে আসলে গঠনটা চতুস্থলিকভাবে রয়েছে। এইটা হলো বরফের চতুস্থলিকীয় গঠন। তাহলে এই গঠনটা করতে গিয়ে এই মাঝখানে কিন্তু ব্যাপক জায়গা ফাঁকা থাকে, আর এই যে এগুলো বন্ধন দ্রুত বেশি হয়, ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, এই কারণেই বরফের ঘনত্ব কম। একটু গুছিয়ে লিখলেই আসলে ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে বাষ্প অবস্থা থাকলে হাইড্রোজেন বন্ধন থাকে না, তরল অবস্থায় যখন পানি থাকে তখন প্রতিটা অক্সিজেন একটা করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে এবং আণবিক গুচ্ছ তৈরি করে। যখন সেটা বরফ অবস্থা ধারণ করে বা কঠিন অবস্থা ধারণ করে, তখন কিন্তু প্রতিটা অক্সিজেন আরও একটা করে নতুন করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। কারণ হচ্ছে এর বন্ধন গঠন না করলে তাপশক্তি নির্গত হতে পারবে না, তাই বাধ্য হয়ে বন্ধন গঠন শুরু করে। ফলে পানি অপেক্ষা বরফে হাইড্রোজেন বন্ধনের পরিমাণ বেশি থাকে। তাহলে হাইড্রোজেন বন্ধন পানির ভৌত অবস্থার জন্য দায়ী। যত বেশি হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে, তার আন্তঃনৈমিক আকর্ষণ বলের কারণে কাছাকাছি আসতেছে এবং এগুলো কঠিন অবস্থা ধারণ করতেছে। তাহলে বাষ্পে হাইড্রোজেন বন্ধন নেই, তরলে একটি, আর বরফে 2টি হাইড্রোজেন বন্ধন রয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।